একটু শুরুতে 1 মিনিট বলে নিই, সেটি হচ্ছে যে ব্যবস্থার মধ্যে আমরা আছি, যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, সবসময় খাপড়াওয়ার দিবস পালন করতে আসলে আমি জানি আজকেও বক্তারা বলবে যে জেল হত্যা দিবস হিসাবে 3রা নভেম্বরকেই বলা হয় প্রথম, কখনো বলা হয় প্রথম, কখন বলা হয় যে পৃথিবীর ইতিহাসের বা বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটেছে। কিন্তু খাপড়াওয়ার্ড দিবসের সেই হত্যাকাণ্ডের ইতিহাস বিভিন্ন কারণেই শাসক শ্রেণী অথবা যারা আছেন, যারা এই পরিচালনায় থাকেন, তারা মানুষের সামনে, জনগণের সামনে বা শিক্ষার্থী সকলের সামনে তুলে ধরেন না। এবং সেই ব্যবস্থা থেকে, বিষয় থেকে আমরাও বিচ্ছিন্ন না। খুব বেশি আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস, আমরা যারা এই পথে আছি, আমাদের সামনেও যে উঠে আসবে সে ধরনের উপাত্ত উপকরণ যে সবসময় আমাদের যথেষ্ট থাকে তা না। খাপড়াওয়ার্ড দিবস সম্পর্কে দিবস আসলে আমাদের পার্টির পত্রিকা বা অন্যান্য জায়গায় এবং শহীদ পরিবারের সন্তানেরা এবং আরও বিশিষ্ট এখানে আমাদের পার্টির সদস্য কমরেড অধ্যাপক এম আকাশ রয়েছেন, তার একটি বক্তৃতা এবং বিপ্লবীদের কথা প্রকাশনা, এই সকল প্রকাশনা সহযোগিতা নিয়ে এবং এর আগে যারা কথাগুলো বলেছেন, আমি ছোট্ট একটি লিখিত বক্তব্য শুরু করার জন্য, প্রারম্ভিক বক্তব্য হিসাবে, কোনো প্রবন্ধ হিসাবে না, আপনাদের সামনে উপস্থাপন করছি। আজ 24 এপ্রিল এ ভূখণ্ডের গণতান্ত্রিক ও বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় রক্তাক্ত স্মৃতিময় দিন। 1950 সালের 24 এপ্রিল রাজশাহীর কারাগারে খাপড়াওয়ার্ডে ঘটেছিল ইতিহাসের এক নৃশংসতম হত্যাকাণ্ড। এদিনে অমানবিক কারাশ্রম, কারা পরিবেশ এবং সিদ্ধান্তের বিরুদ্ধে কারাবন্দী কমিউনিস্টরা বিদ্রোহ করেছিল। রক্তস্রোতে ভেসে গিয়েছিল রাজশাহী কেন্দ্রীয় কারাগার, শহীদ হয়েছিলেন 7 জন কমরেড। সেদিন গুলিবর্ষণে শহীদ হয়েছিলেন যারা, তারা হলেন কমরেড কম্পুরাং সিং, সুধীর দত্ত, বিজন সেন, হানিফ শেখ, সুখেন্দু ভট্টাচার্য, দিলাওয়ার হোসেন এবং আনোয়ার হোসেন। আরও আহত হয়েছিলেন কমপক্ষে 33 জন। তারা প্রত্যেকেই ছিলেন কমিউনিস্ট পার্টির কর্মী এবং সদস্য। সৈয়দ মনসুর হাবিবুল্লাহ, আব্দুল শহীদ, আশু ভরত দাস, সত্যেন সরকার, নুরুন্নবী চৌধুরী, প্রিয়ব্রত দাস, অনন্ত দেব, ডাক্তার গণেন্দ্রনাথ সরকার, নাসিরুদ্দিন আহমেদ, আব্দুল হক, আমিনুল ইসলাম বাদশাহ, শচীন্দ্র চক্রবর্তী, সাইমন মণ্ডল, কালীপদ সরকার, অনিমেষ ভট্টাচার্য, বাবর আলী, প্রসাদ রায়, গারিসুল্লাহ সর্দার, ভুজেন পালিত, ফটিক রায়, শীতাংশু মৈত্র, সদানন্দ ঘোষ দস্তিদার, ডোমারাং সিংহ, সত্যরঞ্জন ভট্টাচার্য, লালু পাণ্ডে, মাধব দত্ত, কবির শেখ, আভরণ সিংহ, সুধীর সান্যাল, শ্যামাপদ সেন, পরিতোষ দাশগুপ্ত, হীরেন সেন এবং রশিদউদ্দিন বাবু, এরা প্রত্যেকেই কমিউনিস্ট আন্দোলনের সাথে সক্রিয় এবং কোনো না কোনো কৃষক আন্দোলন বা ছাত্র আন্দোলনের অগ্রসর সৈনিক ছিলেন। 1947 সালের দ্বিজাত তত্ত্বের উপর ভিত্তি করে দেশ বিভাগের পর কমিউনিস্ট পার্টির প্রচুর নেতাকর্মী ওপার বাংলায় চলে যান। বিপ্লবের সম্ভাবনার স্বপ্নকে বুকে নিয়ে যারা থেকে যান স্বদেশে, তারা জীবন বাজি রেখে কমিউনিস্ট পার্টির লাল পতাকাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তারা পরবর্তী প্রজন্মের জন্য প্রতিদিন সৃষ্টি করে যেতে থাকেন সংগ্রামের ইতিহাস, লড়াইয়ের উত্তরাধিকার। দ্বিজাতি তত্ত্বের ভুল পটভূমিতে জন্ম নেওয়া সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান তখন কমিউনিস্টদের উপরে চলছিল সবচেয়ে বেশি নির্যাতন। এর কারণ কমিউনিস্টদের দূরদর্শিতা এবং শোষণের বিরুদ্ধে তাদের আপোষহীন দৃষ্টিভঙ্গি। এ আজাদি ছুটা হয়, লাখো ইনসান ফুকা হয়, এ স্লোগান মানুষের মনে জায়গা করে নিয়েছিল। পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানে বিভিন্ন দাবিতে গড়ে ওঠা গণ আন্দোলন, জমিদারি প্রথা, টঙ্গ আন্দোলন, তেভাগা হাজং আন্দোলন চলে এবং কোথাও কোথাও শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রাম। সারা বাংলার জেলখানা ভরে যায় কমিউনিস্ট রাজবন্দীদের দ্বারা। এতে আতঙ্কিত হয়ে পড়ে পাক সরকার এবং কমিউনিস্টদের উপর চলতে থাকে জেল, জুলুম, নিপীড়ন। ব্রিটিশের চালু করা শোষণ নির্যাতনের ধারা কখনো প্রবলভাবে রয়ে গেছে কারাগারগুলোতে। ব্রিটিশ সরকার রাজনৈতিক নেতাদের, রাজবন্দীদের মর্যাদা দিলেও মুসলিম লীগ সরকার তাদের উপর চালায় অমানবিক নির্যাতন। রাজশাহী জেলে কমিউনিস্টরাই প্রথম এই অমানবিক শাস্তির প্রতিবাদ করে, দানা বাঁধতে শুরু করে আন্দোলন। এবং সেখানে সংগঠিত হওয়া কমিউনিস্ট নেতারা ছিলেন সেই সময়ে বিভিন্ন জেল থেকে সরকারি সিদ্ধান্তে তাদেরকে রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়েছিল। কয়েদিদের দাবি দেওয়া নিয়ে রাজশাহী কারাগারে কমিউনিস্ট নেতার কারা কর্তৃপক্ষের সাথে বসতে চাইলে প্রথমত তারা আলোচনায় রাজি হয়নি। এই ধারায় রাজবন্দীরা প্রথমে শুরু করেন জেলের ভেতরে কয়েদিদের দুঃসহ জীবনযাত্রা প্রণালী অবসান ঘটানোর আন্দোলন। সে সময় জেলের পরিবেশটা এখনকার মতো ছিল না। কয়েদিদের সুযোগ সুবিধা ছিল খুবই সীমিত। তাদেরকে দিয়ে রাজশাহী জেলে অমানবিক একটি পরিবেশ তৈরি করানো হয়েছিল। এমনকি কলুর বলদের মতো খানিও টানতে হতো তাদের। 1949 সালের 17 ডিসেম্বর খাপড়াওয়ার্ড হত্যাকাণ্ডের মাত্র 4 মাস 1 সপ্তাহ আগে তদানীন্তন মুখ্যমন্ত্রী জেলের রাজবন্দীদের দাবি দেওয়ার একটি তালিকা প্রাদেশিক পরিষদে পড়ে শুনিয়েছিলেন। তাতে উল্লেখিত দাবিগুলো ছিল সকল নিরাপত্তা রাজনৈতিক বন্দীদের বিনা শর্তে তৎক্ষণাৎ মুক্তিদান,
2, অন্যথায় ব্যবস্থা করতে হবে 1, খাদ্যের জন্য প্রতিদিন 3 থেকে 4 টাকা, খাট, তোষক, হাঁড়ি বাসন, আসবাবপত্র 250 টাকা প্রাথমিক ভাতা, মাসে 50 টাকা ব্যক্তিগত ভাতা, বিচার না হওয়া পর্যন্ত গ্রেপ্তারের তারিখ থেকে প্রত্যক্ষ নিরাপত্তা বন্দির উপর নির্ভরশীল ব্যক্তিদের প্রতি মাসে 100 টাকা করে পারিবারিক ভাতা দিতে হবে। হাজং এবং অন্যান্য বিচারাধীন রাজনৈতিক বন্দীদেরকে প্রথম ডিভিশনের নিচে না রেখে এবং অন্য সমস্ত রাজনৈতিক বন্দীদের জন্য দ্বিতীয় ডিভিশনের মর্যাদা প্রদান। এই দাবিগুলোতে তখন একটি স্মারকলিপি তারা পেশ করেছিল। দাবিগুলো দেখলেই বোঝা যায় রাজবন্দীরা তখন জেলে মর্যাদার জন্য লড়াই করছিল। অবশ্য নুরুল আমিন এই দাবিগুলোকে সেদিন এক কথায় নাকচ করে দিয়ে প্রাদেশিক পরিষদে বলেছিলেন, রাজবন্দীরা রাষ্ট্রের শত্রু, কাজেই তাদের এইসব দাবি স্বীকার করে নেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তারা কমিউনিস্ট রাজবন্দীদেরকে সাধারণ কয়েদিদের সমস্যা নিয়ে আন্দোলনমুখী হতে দেখে বিচলিত হয়ে পড়েন। এক পর্যায়ে রাজবন্দীদের দাবির মুখে তৎকালীন আইজি প্রিজন মোহাম্মদ আমির উদ্দিন আলোচনায় বসতে রাজি হন। জেলেই কমরেডরা এক তাৎক্ষণিক মিটিং করে 12 জন প্রতিনিধিকে আলোচনার জন্য পাঠান। এদের মধ্যে ছিলেন কমরেড অমূল্য লাহিড়ী, কমরেড শীতাংশু মৈত্র, কমরেড মনসুর হাবিব, কমরেড আব্দুল হক, কমরেড বিজন সেন, কমরেড হানিফ শেখ। আলোচনার শুরুতেই ধৈর্য হারান আইজি প্রিজন। তিনি উত্তপ্ত কণ্ঠে জানতে চান রাজবন্দীরা কেন কয়েদিদের স্বার্থ নিয়ে কথা বলবেন, এবং সেখানে আলোচনার পরিসমাপ্তি ঘটে। আইজি প্রিজন সেদিন জেল থেকে বের হওয়ার আগ মুহূর্তে জেল সুপার মিস্টার বেলকে একটি সাংঘাতিক নির্দেশনা দিয়ে যান। সেই নির্দেশনাই ইতিহাসের এই রক্তক্ষরণের জন্য দায়ী। এই সময় ইন্সপেক্টর জেনারেল আমির হোসেন জেল সুপারিনটেন্ডেন্টকে নির্দেশ দেন রাজবন্দীদের মধ্যে 15-16 জনকে বিচ্ছিন্ন করে অন্যত্র অর্থাৎ 14 নং কন্ডেম সেলে সরিয়ে দিতে হবে। এই 14 নম্বর সেল ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সেল। আমির হোসেনের এই নির্দেশের বিরুদ্ধে রাজবন্দীদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। তারা কেউ খাপড়া ওয়ার্ড থেকে সরে গিয়ে উপরোক্ত কুখ্যাত সেলে বিচ্ছিন্নভাবে থাকতে রাজি ছিলেন না। কাজী তারা নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করেন যে কিছুতেই তারা এই সেল ছেড়ে যাবেন না। বলা হয় মাত্র একজন রাজমন্ত্রী গগন সরকার এই সিদ্ধান্তে খোলাখুলিভাবে পুনর্বিবেচনা করার কথা বলেছিলেন। যশোরের ফরওয়ার্ড ব্লকের মার্কসিস্ট পার্টির সদস্য হিরেন সে বিরোধিতা না করলেও সকলকে সাবধান করে বলেছিলেন এই সিদ্ধান্তের পরিণতি মারাত্মক হতে পারে, এবং উনি বলেছিলেন কোড আনকোড এই মারাত্মক পরিণতি বলতে লাঠিচার্জ পর্যন্তই আশঙ্কা করেছিলেন। কিন্তু তখনও ধারণা করা হয়নি এই সিদ্ধান্ত এবং তাদের এই রুখে দাঁড়ানো একটি আমাদের জন্য বেদনাময় স্মৃতির দিন হয়ে দাঁড়াবে, এবং আমরা অকুতভয়ে কয়েকজন সৈনিককে এভাবে হারাবো। এই সিদ্ধান্তটি নিয়ে জেলের ভেতরে কমরেডদের মধ্যে প্রচুর বিতর্ক হয়। 24 ঘন্টা ধরে চলে তাদের সিদ্ধান্ত। মূলত বিতর্ক ছিল জেল কর্তৃপক্ষের এই আদেশ অমান্য করা হবে কিনা, এই অহেতুক আদেশ মেনে নেওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে কিনা তা নিয়ে। কেননা এর আগে বন্দীদের দীর্ঘদিনের আন্দোলনের অর্জিত হয়েছে রাইট অফ অ্যাসোসিয়েশন। কারা কর্তৃপক্ষের বর্তমান সিদ্ধান্ত মেনে নিয়ে এই অর্জিত অধিকারকে ছেড়ে দেওয়ার বিপক্ষে ছিলেন তারা। তাছাড়া কঠিন সাজাপ্রাপ্ত আসামি বা ব্যাধিগ্রস্ত আসামিদের জন্য নির্ধারিত সেলে কেনই বা তারা যাবেন? কারাবন্দী কমিউনিস্টরা সেদিন নেতা মেনেছিলেন কমরেড আব্দুল হককে। তার নেতৃত্বেই সারা রাত বৈঠক চলে। সেদিনের সে ঐতিহাসিক বৈঠকে একমতে মিলতে অনেক বিতর্ক হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা একমতে মিলে তারা সেখানে দৃঢ়ভাবে অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করেন। জোরালোভাবে এই সিদ্ধান্তের পক্ষে বক্তব্য রাখেন দিনাজপুরের বর্ষিয়ান কৃষক নেতা কম্পরাং সিং। দীপ্ত কণ্ঠে বলেন, ঠিক তখন অন্ধকার ছিঁড়ে উকি দিচ্ছে লাল সূর্য। জন্ম হচ্ছে একটি ঐতিহাসিক দিনের, 24 এপ্রিল 1950 সোমবার। দিনটি ছিল জেল সুপার এডওয়ার্ড বিলের কারা পরিদর্শনের দিন। সারা রাত মিটিংয়ের পর সকাল 9টায় কমরেডরা আবার যখন আলোচনায় বসলে জেল সুপার বিল সরাসরি ঢুকে পড়ে খাপড়া ওয়ার্ডে। কমরেড আব্দুল হকের সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেন, এই মুহূর্তে তোমরা কয়েকজন খাপড়া ওয়ার্ড ছেড়ে চলে যাও। কমরেড হক বিলকে এ বিষয় নিয়ে কিছু বলতে গেলেই জেল সুপার চিৎকার করে খাপড়ার দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, খাপড়া ওয়ার্ডের একটিমাত্র দরজা, প্রায় 50টি জানালা ছিল। নির্দেশ দেওয়ার পরই বিল দৌড়ে বের হয়ে যেতে চাইলে তার পথ রোধ করে দাঁড়ান কমরেড বাবর আলী, দেলোয়ার ও কমরেড রশিদ উদ্দিন। বীর হান্টারের আঘাতে বাবর আলীর কবজি ভেঙে গিয়ে বাইরে বেরিয়ে হুইসেল দিচ্ছিলেন। দেলোয়ার ও রশিদ উদ্দিন ওখানে রুখে দাঁড়িয়েছিলেন। বিলের সাথে ছিলেন আরো 40 জন সশস্ত্র সিপাহী, তাদেরকে ঘিরে রেখেছিলেন। খাপড়ার ভেতরে সেই মুহূর্তে সিদ্ধান্ত হয় মূল দরজায় প্রতিরোধ রাখতে হবে। কমরেড প্রসাদ রায় ছুটে গিয়ে খাপড়ার নরবরের দরজায় কাঁধ লাগিয়ে আটকে রাখেন।
উল্টো পাশের প্রবল ধাক্কায় দরজা আটকে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাইরে থেকে লাঠিধারী পুলিশ জানালা দিয়ে লাঠি ছুঁড়ে মারতে থাকে। প্রতিরোধ গড়তে কয়েকজন মিলে ভেতর থেকে লোহার খাট দিয়ে জানালাগুলি আটকানোর চেষ্টা করেছিলেন। নিরস্ত্র রাজবন্দীরা থালা বাটি দোয়াতের ওষুধের শিশি ছুঁড়ে আক্রমণের আটকানোর শেষ চেষ্টা করতে থাকেন। এরই মধ্যে দরজার ফাঁক দিয়ে নল ঢুকিয়ে গুলি চালালে কমরেড প্রসাদ রায়ের বাম উরুতে 7টি বুলেট গুলিবিদ্ধ হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে বৃষ্টির মতো গুলি চালাতে চালাতে খাপড়ায় ওয়ার্ডে ঢুকে যায় আর্মড পুলিশ। সামান্যতম প্রতিরোধও ভেঙে পড়ে। রাইফেলের গর্জনে ফেটে পড়ে কারাগার, রক্তে ভেসে যায় খাপড়া ওয়ার্ড। ফিনকি দিয়ে রক্ত ছুটে দেয়ালে ছাদ পর্যন্ত লালে লাল হয়ে যায়। সেখানেই ঝরে যায় 6 জন কমরেডের জীবন। অবিরাম গুলির পরে শুরু হয় লাঠিচার্জ। 3 দফা লাঠিচার্জের মধ্যে একবার জন্য খাপড়ায় ঢোকেন বিল। কমরেড হককে খুঁজে বের করে হাতের হান্টার দিয়ে তার মাথায় তীব্র আঘাত করেন। মাথা ফেটে লুটিয়ে পড়েন হক। গুলিবিদ্ধ বিজন সেন চিৎকার করে বলে ওঠেন, আমরা মরি নাই কমরেড, আমরা বিজয় হয়েছি, ভবিষ্যৎ আমাদের। এই কথা বলি তিনি তৎক্ষণিক ওখানে প্রাণ হারান। খাপড়া ওয়ার্ডের বিপ্লবের সন্ধিক্ষণে ইতিহাসের বিনির্মাণের লগ্নে সবচেয়ে বড় হয়ে সামনে যে বিষয়টি আসে তা হলো আদর্শের প্রতি অবিচল আস্থা ও নিমগ্ন প্রেম, যা জীবনকে অতিক্রম করে যায়। তাই হয়েছে খাপড়া ওয়ার্ডের লড়াইয়ে। আর তাই গণদাবির বিজয় ছিনিয়ে আনতে বিফল হয়নি বীরের এই রক্তস্রোত, আত্মদান। রদ করা হয়েছে অমানবিক কারাশক্তি, সংশোধিত হয়েছিল জেল কোড। সর্বোপরি পরবর্তী প্রজন্মের কমরেডদের জন্য সৃষ্টি হয়েছে এক অনন্য উদাহরণ, যা প্রজন্ম থেকে প্রজন্মে লাল পতাকা এবং গণমানুষের লড়াইয়ে উত্তরাধিকার বহন করে নিয়ে যেতে শক্তি যোগাবে। তখন সদ্য স্বাধীন পাকিস্তানের বিরোধী ও ভারতের অনুচর এই অপবাদ দিয়ে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টিকে বেআইনি করে রাখা হয়েছিল। তারাও তখন ই আজাদি ছুটা হয় লাখো ইনসান ভুখায় স্লোগানকে ধারণ করে মরণপণ সংগ্রামের ডাক দিয়েছিল। ধারণা করা হয়েছিল যে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে কৃষক শ্রমিক রাজ কায়েম করতে হবে। দেশে বিরাজ করছে এক মহা বিপ্লবী পরিস্থিতি। শুধু বীরত্বের সঙ্গে কমিউনিস্টদের সংগ্রাম করলেই বিপ্লবের দাবানল দ্রুত চারিদিকে ছড়িয়ে যাবে। এই ধারণার বশবর্তী হয়ে বীর কমরেডরা জেলের ভেতরই বিপ্লবী সংগ্রাম শুরু করে। তারা ধারণা করেন যে কয়েদিদের নিয়ে জেলের ভেতরে জেল বিদ্রোহ সংঘটিত করতে পারলে বাইরের বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণকারী টঙ্ক, নানকার, তেভাগা ইত্যাদি আন্দোলনের শরিক কৃষকরা জেলের প্রাচীর ভেঙে ফরাসি বিপ্লবের ব্যাটস্টিল দুর্গের মতো পতন ঘটিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসবেন। তাদের আজীবনের স্বপ্ন সফল হবে। সেদিন খাপড়া ওয়ার্ডে জেল বিপ্লবের স্বপ্ন যে বেরিরা দেখেছিলেন তারা শেষ পর্যন্ত খাপড়া ওয়ার্ডের মধ্যে অবস্থান করেছিলেন। তারা চেয়েছিলেন সুপার বিলকে ওখানে আটকে রাখতে এবং ওখানে আটকে রেখে তাদের এই সমস্যার সমাধান করতে। কিন্তু চালাক বিল যথাসময়ে দরজা দিয়ে গলিয়ে বের হয়ে যায়। তারপরই শুরু হয় ভেতরে আটকে পড়া রাজবন্দীদের উপর 24টি জানালা গলিয়ে রাইফেল তাক করে গুলিবর্ষণ। সেদিন ভেতরে থাকা 40 জন কমিউনিস্ট রাজবন্দীদের সম্ভবত সবাই মারা পড়তেন যদি না রাইফেলধারীরা কেউ কেউ বন্দীদের প্রতি ব্যক্তিগত সহানুভূতির কারণে ঘরের সিলিংয়ের দিকে ইচ্ছা করে গুলি না ছুটতেন। ঘটনার আকস্মিকতায় সেদিন সবাই হতভম্ব হয়ে পড়েছিল। যদিও তাৎক্ষণিকভাবে ঘটনাটি তেমন প্রচার পায়নি, সরকার তা বেমালুম চেপে যেতে সক্ষম হয়। 1950 সালের এপ্রিল মাসের শেষ দিকে এক সংক্ষিপ্ত মিথ্যা প্রেস নোটের মাধ্যমে জানানো হয়, রাজশাহী জেলে কয়েকজন কয়েদি জেল পুলিশের রাইফেল কেড়ে নিতে গেলে অপারগ হয়ে পুলিশ গুলি ছোড়ে। এতে কয়েকজন কয়েদি মারা যান এবং কয়েকজন আহত হন। জেল ভেঙে রাজবন্দীদের মুক্তির আন্দোলন তখন আর তাৎক্ষণিকভাবে বিকশিত হয়নি। পাকিস্তানের আজাদি মিথ্যা তখনও মানুষ ওভাবে বিশ্বাস করে সামনের দিকে এগোতে পারেনি। পূর্ব পাকিস্তানের সংগ্রামী কৃষকরা আশা করেছিল হিন্দু জমিদাররা দেশ ত্যাগ করলে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। যদিও মানধাতার আমলের টঙ্ক প্রথা, নানকার প্রথা পরবর্তীতে বাতিল হয়ে যায়, কিন্তু কৃষকরা শেষ পর্যন্ত তাদের জমি ফিরে পায়নি। জমিদারির বদলে কায়েম হয় জোরদারি প্রথা। তেভাগার দাবিও অপূর্ণ থেকে যায়। কায়েম হয় আধিয়ারদের শোষণ। সারা দেশের শ্রেণী সংগ্রামের স্তিমিত রূপগুলোর পাশাপাশি উন্মোচিত হয় জাতীয়তাবাদী আন্দোলনের। পূর্ব পাকিস্তানের 1948 সালে যে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল, 1952 সালে তা পুনর্জাগরিত হয় এবং কমিউনিস্ট ও বামপন্থীদের বৃহৎ অংশটি তখন মূল ধারার জাতীয় আন্দোলনে ক্রমশ সম্পৃক্ত হয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়, যার পরিণতিতে শেষ পর্যন্ত পাকিস্তান ভেঙে যায় এবং প্রমাণিত হয় কমিউনিস্টদের সেই স্লোগান আসলে সঠিকই ছিল। মৃত্যুর আগ পর্যন্ত গুলিবিদ্ধ খাপড়া ওয়ার্ডের সদস্যরা যা ভেবেছিলেন, কি কথা তারা বলেছিলেন, সেগুলো আলোচনা করলে এবং এই উজ্জ্বল প্রাণগুলো যেভাবে কেড়ে নেওয়া হয়েছিল জীবিত বন্দীদের
স্মৃতিকথায় আমরা সেগুলো কিছু কিছু পাই। আমি শুধু দুটি একটু উল্লেখ করতে চাই পড়তে, যে যখন আমি আবেগতাড়িত হয়েছিলাম। গুলির পর আহত বন্দী সত্যেন সরকার শহীদ সুধীন ধর সম্পর্কে বলেছিলেন, সুধীনও জল চেয়েছে, আমি ঘুরে জল দিচ্ছি, আমি অন্যদের চেয়ে ভালো। আমি বলি আপনার পাকস্থলীতে আঘাত, জল দেব না। তিনি খুব ঠান্ডা মাথায় বলেছিলেন, আমি আর বাঁচব না। এর আধা ঘন্টা পরই তিনি মরে যান। ময়মনসিংহের সুখেন সরকার ভট্টাচার্য, তার বুকের একপাশে গুলি লেগেছিল। মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন, আমি তো মরছি, আমার পকেটের সেফার্স ফাউন্টেন পেনটা পার্টির কাছে পৌঁছে দেবেন। দিনাজপুরের তেভাগা সংগ্রামের বীর বিপ্লবী কম্পুরান সিংহ, যিনি আহত হওয়ার পরে মারা গিয়েছিলেন, যিনি ওই দিনের রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তার একটি বিশেষ শিক্ষণীয় বক্তব্য আমি তুলে ধরতে চাই। সেটি হলো, উনি বলেছিলেন, ছড়াগুলি লেগে তার উরু একদম ঝাঁঝরা হয়ে যাওয়ার পর বীর কমরেডদের কাউকে তিনি তার আঘাতের কথা বলেননি। পরদিন অর্থাৎ 25 এপ্রিল পর্যন্ত তিনি আচ্ছন্ন ছিলেন। এই অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যুর আগে আরেক আহত কমরেড নুরুন নবীকে বলেছিলেন, তারা শত্রুর দুর্গে বাস করছেন, এখান থেকে বিপ্লবকে সাহায্য করা যায় না, বরং বাইরে গিয়ে জনসাধারণের মধ্যে থেকে কাজ করতে হবে। কম্পুরান সিংহ আরও বলেন, সত্যের যে মহান পতাকা, তার সম্মান আমি অক্ষুণ্ণ রাখতে পারিয়াছি, ইহাই আমার আনন্দ। নতুন প্রজন্মের সদস্যরা আমরা যারা দিন বদলের সারথি হতে ইচ্ছুক, আজকে এই শহীদ দিবসে দাঁড়িয়ে শহীদদের এই বাক্যগুলি একই সঙ্গে প্রেরণার আমাদের সেভাবে ধারণ করতে হবে এবং আমাদেরকে অনুধাবন করতে হবে। সেটি হচ্ছে যে নতুন প্রজন্মকে সঠিকভাবে মনে রাখতে হবে, সঠিক পথে না গেলে বিপ্লব সফল হয় না। আবার আত্মত্যাগ ছাড়া কখনো বিপ্লব গঠন করা যায় না। কিন্তু আমার আত্মত্যাগ যেন পরবর্তী প্রজন্ম এবং আমার যারা সাথী রয়েছেন তাদের সকলের তথা মানব মুক্তির জন্য যেন কার্যকর হয়। সিদ্ধান্ত গ্রহণের সময় শহীদদের এই বক্তব্য এবং ইতিহাসের এই শিক্ষা আমাদেরকে মনে রাখতে হবে। কাপড়াওয়াটের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।